পঞ্চম ধাপে ২৯টি পৌরসভায় ভোট গ্রহণ সকালে। সুষ্ঠু নির্বাচনের কঠোর নির্দেশনা, নিরাপত্তা জোরদার। কারাগারে মুশতাকের মৃত্যু মানবাধিকার লঙ্ঘন, শাহবাগের সংঘর্ষের ঘটনায় পুলিশকে হত্যা চেষ্টা মামলা। অনলাইনে রেল টিকিট ব্যবস্থাপনায় অনিয়মের প্রমাণ, দুর্নীতি নয় প্রক্রিয়ায় ভুল হওয়ার দাবি রেলমন্ত্রীর। মধ্যরাত থেকে 2 মাসের জন্য নিষিদ্ধ সব ধরনের মাছ শিকার, কার্যকরে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত। ইঞ্জিনকে রাখি কর্মক্ষম ও সুরক্ষিত। সাউদি লুব্রিক্যান্টস, ভাবনাহীন পথ চলায়। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছে মাতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছে পুরো খবরে। পঞ্চম ধাপে 29টি পৌরসভার নির্বাচন আজ সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত হবে ভোট গ্রহণ। কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছানো সহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য মাঠ প্রশাসনকে দেয়া হয়েছে কঠোর নির্দেশনা। 20 জেলার 29টি পৌরসভার ভোটে অংশ নিচ্ছেন আওয়ামী লীগ, বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থী। সবকটি পৌরসভায় ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। 31টি পৌরসভায় ভোট হওয়ার কথা থাকলেও উচ্চ আদালতের রায়ে নির্বাচন স্থগিত হয়েছে যশোরে। আর ভোট গ্রহণের আগ মুহূর্তে জামালপুর, দেওয়ানগঞ্জ পৌরসভায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। এদিকে চট্টগ্রামের রাউজান পৌরসভায় মেয়র ও কাউন্সিলর সহ সব পদের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন। নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে এরই মধ্যে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোট সুষ্ঠু করতে প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট ছাড়াও থাকবে পুলিশ, র্যাব ও বিজিবির টহল। যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে সেজন্য বিভিন্ন এলাকাতে যেমন আমাদের মোবাইল ডিউটি থাকবে, স্ট্যান্ড বাই ডিউটি থাকবে, স্পেশাল স্ট্যান্ড বাই থাকবে, আবার সিভিলও আমাদের লোকজন ডিউটি করবে। এর আগে 4 ধাপের পৌর নির্বাচনে কিছু জায়গায় সহিংসতা হলেও এবার সংঘাতহীন ভোটের প্রত্যাশা নির্বাচন কমিশনের। এবার আমাদের পৌরসভার সবগুলোই আমরা ইভিএমে ভোট করছি, সুতরাং এখানে কোনো ব্যালট পেপারে যে ছেঁড়াছড়ির কোনো বিষয় নাই। এটি ইভিএমে তারা গিয়ে তার ফিঙ্গারপ্রিন্ট দেবেন, যার ফিঙ্গারপ্রিন্ট তিনি শুধু ভোট দিতে পারবেন। ভোটিয়ার যে বিষয়টি বলেছেন, একজন মারা গিয়েছেন, নিঃসন্দেহে এটা দুঃখজনক, আমরা সবাই এটার জন্য দুঃখ প্রকাশ করি, কিন্তু আমরা আশা করছি ইনশাল্লাহ আগামী দিনে এরকম ঘটনা ঘটবে না। এদিকে চট্টগ্রামে এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী বলেন, প্রার্থীদের যে কোনো উপায়ে জেতার ইচ্ছা নির্বাচনী পরিবেশ নষ্ট করে। আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিছু কিছু রাজনৈতিক কর্মী তারাই কিন্তু নির্বাচনী ব্যবস্থাটাকে নষ্ট করে দেয়। সেই জায়গাটাই আমার বক্তব্য যে আমরা সেই জায়গাটাই কিন্তু আমরা একটু আমাদের হস্তক্ষেপটা আমরা করব। পঞ্চম ধাপে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় 19 জানুয়ারি। এই নির্বাচনে 29 পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 96 জন। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পৌর নির্বাচনের আরো খবর জানাতে এবার লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। চলে যাচ্ছি তার কাছে। আব্বাস, আর ঘণ্টাখানেক পরেই ভোট গ্রহণ শুরু হবে, তো লক্ষ্মীপুরে ভোটের প্রস্তুতি কেমন দেখছেন, আর ভোটাররা কেন্দ্রে আসা শুরু করেছেন কিনা? আসলে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা আজকে ভোট অনুষ্ঠিত হবে ইভিএমে। আমি এখন যেখানে আছি এটি লক্ষ্মীপুর, এটি রায়পুর পৌরসভার সরকারি বালিকা যে উচ্চ বিদ্যালয় কেন্দ্র। যদিও 8টা থেকে ভোট শুরু হবে, শেষ হবে বিকেল 4টায়, কিন্তু ইতিমধ্যেই কিন্তু অনেক ভোটার কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন এবং অনেকে কিন্তু লাইনে দাঁড়িয়েছেন। যদি আমি আপনাকে একটু দেখাতে চাই, আপনি হয়তো দেখতে লক্ষ্য করবেন যে এই কেন্দ্রে কিন্তু ভোটার সংখ্যা প্রায় 3000-এর মতো। 2টি যে কেন্দ্রে ভোট হবে এখানে প্রায় 3000-এর মতো ভোটার, কিন্তু ইতিমধ্যে ভোট কেন্দ্রে যে ভোটাররা আসতে শুরু করছে এবং অনেকে কিন্তু লাইনে দাঁড়িয়েছেন, ইতিমধ্যে নারী ভোটাররা রয়েছে। তো আমরা এখানে যারা পিজেডি কর্মকর্তা রয়েছে তাদের সাথে আমার কথা হয়েছে, তারা যেটি জানিয়েছেন যে শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে, যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি কিন্তু পুলিশ সুপার ডক্টর HM কামরুজ্জামানের সাথে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে, তিনি যেটি জানিয়েছেন যে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে, যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, যেন প্রত্যেকের কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া যায় সে ধরনের
ব্যবস্থা করা হয়েছে। তো এই পৌরসভায় কিন্তু 6 জন মেয়র প্রার্থী এবং 57 জন কাউন্সিলর প্রার্থী রয়েছেন, এরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপি, আওয়ামী লীগ এবং যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। তো কিছুক্ষণ আগে বিএনপি প্রার্থী এবিএম জিলানির সাথে আমার কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে যদি এখন পর্যন্ত যেভাবে ভোট যে শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে, যদি এইভাবে ভোট অনুষ্ঠিত হয় তাহলে যে জয় পরাজয় যেটা হোক মেনে নেবেন। আর এর বাইরে কিন্তু আওয়ামী লীগের প্রার্থী তিনি কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন, তিনি বলছেন শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য তারা আশা করেছেন। তো আসলে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং যেন শান্তিপূর্ণভাবে ভোট হয় সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এই পৌরসভাতে। এই পৌরসভার ভোটার সংখ্যা 23,000 এবং 57 জন সংরক্ষিত কাউন্সিলর এবং নারী কাউন্সিলর রয়েছেন এবং 6 জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো মানে ভোটারদের আশা যেন হানাহানি মারামারি ছাড়া তারা শান্তিপূর্ণভাবে তারা ভোট দিতে যেন কেন্দ্রে যেতে পারে সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। তো এখন পর্যন্ত যদিও 8টা বাজে ভোট শুরু হবে, কিন্তু এখন পর্যন্ত যে পরিবেশ দেখেছি এই পরিবেশ কিন্তু যদি শান্তিপূর্ণভাবে থাকে তাহলে ভোটাররা সাথেই থাকুন। এরই মধ্যে আমাদের সাথে নীলফামারী থেকে যোগ দিয়েছেন সহকর্মী জসিম উদ্দিন। জসিম, নীলফামারীতে ভোট কেন্দ্রের প্রস্তুতি কেমন দেখছেন? ভোটাররা আসা শুরু করেছে কিনা? 8টার সময় তো ভোট গ্রহণ শুরু হবে সেখানে। এখনো বাকি আছে প্রায় 40 মিনিট এবং 40 মিনিটের মতো বাকি আছে, যেহেতু 8টায় ভোট গ্রহণ শুরু হবে। নীলফামারী সৈয়দপুরের এই পৌরসভাটি ভোটার সংখ্যা রয়েছে 93,893 জন ভোটার এবং 15টি ওয়ার্ডের 41টি কেন্দ্রে এখানে ভোট রয়েছে। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, প্রশাসন বলেছে যে 41টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে তারা এটাকে আমাদেরকে জানিয়েছেন। আর আমরা পিছনেই দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে ভোট গ্রহণের যে প্রস্তুতিটা প্রায় একেবারে শুরু হয়েছে। ইতিমধ্যে 2-1 করে ভোটার তারা আসা শুরু করেছে এবং লাইনে দাঁড়ানোর প্রস্তুতিটা চলছে। আমরা একটি বিষয় বলে রাখি যে এই সৈয়দপুর পৌরসভার ভোট গ্রহণ ছিল 2য় ধাপে, কিন্তু একজন প্রার্থী এই ভোটের 2 দিন আগেই মৃত্যুবরণ করে। এই ভোটটি এই 5ম ধাপের আজকে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে 5 জন মেয়র প্রার্থী রয়েছেন। এখানে জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থীও রয়েছেন, একজন স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন এবং সাধারণ আসনে রয়েছেন 87 জন প্রার্থী এবং 21 জন সংরক্ষিত আসনে রয়েছেন। আপনি একটু জানেন যে এবারেই প্রথম যে এই সৈয়দপুর পৌরসভার যিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, একজন মহিলা প্রার্থী রয়েছেন এই আসনে। ইতিমধ্যে পুলিশ এবং র্যাব, বিজিপি থেকে শুরু করে সাদা পোশাকে পুলিশ টহল দিচ্ছে এবং শান্তিপূর্ণভাবে এখানে ভোট অনুষ্ঠিত হবে এটি আশা করছে এই সৈয়দপুর পৌরসভাবাসী। জসিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 5ম ধাপে পৌরসভা নির্বাচন শুরু হবে আর অল্প কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে নীলফামারী এবং লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। কারাগারে মুশতাক আহমেদের মৃত্যুতে নিন্দা ও উদ্বেগ জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। এক প্রেস বিজ্ঞপ্তিকে একে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে অভিহিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনাকাঙ্ক্ষিত যে কোনো মৃত্যু সংবিধান ও মানবাধিকার পরিপন্থী। কারাবন্দী অবস্থায় মৃত্যুর দায় রাষ্ট্র বা এর অধীনস্থ সংস্থা কোনোভাবেই এড়াতে পারে না। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মুশতাকের মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করে তা কমিশনকে অবহিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে চিঠি দেওয়ার কথাও জানিয়েছে কমিশন। অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো। না হলে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও এবং বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। রাজধানী শাহবাগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে কর্মসূচির ঘোষণা দেন নেতারা। এদিকে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর কারণ সন্ধানে 5 সদস্যের কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কারাবন্দী লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদ ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করে সাধারণ ছাত্র পরিষদ। পরে রাজু ভাস্কর্যে অবস্থান নেয় তারা। এ সময় সংগঠনের নেতারা বলেন, এই আইনের মাধ্যমে মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, তাই এই আইন বাতিলের দাবি জানান তারা। পরে ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে 2 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। আমরা আগামী 1 মার্চ রাজু ভাস্কর্য থেকে জবাই দিয়ে ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে আমরা ঘেরাও কর্মসূচি পালন করব। সরকার যদি এই দাবিগুলো মেনে না নেয় তাহলে আমরা শুধু মন্ত্রণালয়ে ঘেরাও করে বসে থাকবো না, আগামী দিনে আমরা ওই গণভবন
ভবন, ওই বঙ্গভবন সেটাও ঘেরাও কর্মসূচির মাধ্যমে এদেশের ছাত্র তরুণ যুবতা তাদের অধিকার প্রতিষ্ঠা করবে। জাতীয় প্রেস ক্লাবেও ডিজিটাল আইন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বাম সংগঠন ও সাধারণ ছাত্র পরিষদ। এ সময় নেতারা অভিযোগ করেন নিজেদের নিরাপত্তায় আইনকে ব্যবহার করছে সরকার। আজকে এখানে সমাবেশ হয়েছে, একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সমাবেশ হচ্ছে। আমাদের দাবি কিন্তু এক ও অভিন্ন। একটাই দাবি, এই বিতর্কিত কালো আইন বাতিল করতে হবে এবং মোস্তাককে যেভাবে আমাদের একজন বক্তা বলেছেন জুডিশিয়ারি হেফাজতে হত্যা করা হয়েছে, এই হত্যাকাণ্ডের সঠিক বিচার করতে হবে। এদিকে লেখক মুস্তাকের মৃত্যুর ঘটনা তদন্তে 2 সদস্যের কমিটি গঠন করেছে গাজীপুর জেলা প্রশাসন। 2 কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রাথমিকভাবে জেনেছি সে বাথরুমে গিয়ে পড়ে গেছে, এখন সেখান থেকে তাকে ডাক্তার দেখে রেফার করতে সময় নিয়েছে কিনা বা কি অবস্থা, এগুলো আমার। ডিজিটাল নিরাপত্তা আইনে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন লেখক মুস্তাক আহমেদ। অসুস্থ হয়ে পড়ায় বৃহস্পতিবার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কারাগারে মুশতাকের মৃত্যুর প্রতিবাদে শাহবাগের সংঘর্ষের ঘটনায় আটক 7 জনের বিরুদ্ধে পুলিশ সদস্য হত্যা চেষ্টায় অভিযোগে মামলা হয়েছে। আসামি করা হয়েছে অজ্ঞাত পরিচয়ে আরও 1 থেকে 150 জনকে। শুক্রবার মধ্যরাতে গ্রেপ্তার 7 জনকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে পুলিশ। পরে তাদের জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়। এর আগে শাহবাগে মুশতাক হত্যার বিচার চেয়ে মশাল মিছিল করে বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। উন্নয়নশীল দেশ হওয়ার কৃতিত্ব দেশবাসীকে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ অর্জন নতুন প্রজন্মকে উৎসর্গ করে বললেন, এক যুগ আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক নয়। আজকের বাংলাদেশ এক বদলে যাওয়া দেশ। করোনার কারণে প্রায় 1 বছর পর সংবাদ সম্মেলনে এলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভার্চুয়ালি তিনি কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকা সাংবাদিকদের সঙ্গে। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের অর্জন তিনি উৎসর্গ করেন নতুন প্রজন্মকে। মুজিববর্ষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ঐতিহাসিক অর্জন গর্বের জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশবাসীর সম্মিলিত প্রচেষ্টায় তা সম্ভব হয়েছে। আজকের যে অর্জন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ, তা আমাদের বিগত 12 বছরের নিরলস পরিকল্পনা, পরিশ্রম ও প্রচেষ্টার ফসল। আর দেশের মানুষই কিন্তু এসব কাজ করে দিয়েছেন। আমরা শুধু সরকার থেকে নীতির সহায়তা দিয়ে সুযোগ তৈরি করে দিয়েছি, আর সেই সাথে আমাদের সকলে মিলিতভাবে আমরা কাজ করেছি। উন্নয়নশীল দেশ হওয়ায় বিশ্বে প্রত্যয়ী ও মর্যাদাশীল দেশ হিসেবে জায়গা করে নেবে জানিয়ে একে সুসংহত ও টেকসই করায় জোর দেন সরকার প্রধান। বদলে যাওয়া দেশকে বুঝতে আর্থিক ও অন্যান্য সূচকে নজর রাখার পরামর্শও তার। এক যুগ আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ কিন্তু এক নয়। প্রিয় সাংবাদিকবৃন্দ, নিশ্চয়ই আপনারা সেটা স্বীকার করবেন। আজকের বাংলাদেশ এক বদলে যাওয়া বাংলাদেশ। সামনে এগিয়ে যাওয়ার সব রকম প্রস্তুতি আমাদের আছে। উন্নয়নশীল দেশ হিসেবে কী কী করণীয় সে ব্যাপারেও আমাদের চিন্তাভাবনা রয়েছে, সেটাও আমরা পদক্ষেপ নিচ্ছি। এবং আমরা কারোর মুখোমুখি না, আমরা নিজের পায়ে দাঁড়াবো, আত্মমর্যাদা নিয়ে চলবো, বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবো এবং আমাদের উন্নয়নের কাজ আমাদের নিজেদের বাজেট থেকেও আমরা করতে পারবো। উন্নয়নের চলমান গতি বজায় থাকলে বাংলাদেশ অদূর ভবিষ্যতে উন্নত দেশের কাতারে উঠবে বলেও আশা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনলাইনে রেলের টিকিট সরবরাহ ও সংরক্ষণে দরপত্রের মাধ্যমে অপারেটর নিয়োগে অনিয়ম ও দুর্নীতি পেয়েছে সিপিটিইউ এর রিভিউ প্যানেল। জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়েছে প্রতিবেদনে। তবে রেলমন্ত্রী বলছেন, দুর্নীতি নয়, প্রক্রিয়ায় ভুল হয়েছে। আর পরিকল্পনা মন্ত্রী বলছেন, অনিয়ম হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিকল্প নেই। অনলাইনে রেলের টিকিট সরবরাহ ও সংরক্ষণে 5 বছরের জন্য অপারেটর নিয়োগে গত বছর দরপত্র আহ্বান করে রেলওয়ে। গেল নভেম্বরে এতে অংশ নেওয়া 9টি প্রতিষ্ঠানের মধ্যে সহজ লিমিটেডকে নির্বাচিত করে দরপত্র মূল্যায়ন কমিটি। কিন্তু বর্তমান অপারেটর কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম সিএনএস সিপিটিইউ রিভিউ প্যানেলে দরপত্র প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ করা ছাড়াও হাইকোর্টে রিট করে। অভিযোগ পর্যালোচনা করে সিপিটিইউ জানায়, কর্তৃপক্ষ যাত্রী প্রতি 4 টাকা 35 পয়সা খরচ নির্ধারণ করলেও সহজ মাত্র 25 পয়সা দাম দেয়।
যা প্রকৃত খরচের চেয়ে বেশি ধরা হয়েছে, অথবা কর্মকর্তাদের সাথে যোগসাজশ করে দরপত্রে 94 ভাগের বেশি দাম কম দিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছে সহজের অংশীদার প্রতিষ্ঠান সিনেসিস আইটি। আমরা সর্বনিম্ন দরপত্র দাতা হিসাবে মনোনীত হয়েছি এবং এও প্রমাণ করে দেখিয়েছি আমাদের নির্বাচিত করা হলে রেলওয়ে কর্তৃপক্ষ প্রতি বছর 80 কোটিরও টাকা বেশি পরিমাণ টাকা সেভ করতে পারবে। কাজেই আমাকে এখন বুঝিয়ে বলুন কিভাবে অনিয়ম করে রেল কর্তৃপক্ষ আমাদেরকে নির্বাচিত করলো। রেলমন্ত্রী জানান, দরপত্র প্রক্রিয়ায় দুর্নীতি নয়, ভুল হয়েছে। এটা হলো অনিয়ম হয়েছে বলে বাতিল করে দিয়েছে। অনিয়ম হওয়ার জন্য আবার কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে কথাটা বলতেছে, এটা আমরা যুক্তিসঙ্গত মনে করতেছি না। ভুল হতে পারে, কাজ করতে গেলে তারা ভুল হতে পারে। এটা তো কাউকে পাইয়ে দেওয়ার জন্য, কাউকে দেওয়ার জন্য তো সেই ধরনের কোনো ছিল না। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান পরিকল্পনা মন্ত্রী। রিভিউ প্যানেল অনিয়ম পেয়েছে, এটা তো খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য। রিভিউ প্যানেল অনিয়ম পেলে কি করতে হবে আমাদের বিধিবিধানে আছে, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। না নিলে তো আমার গাফিলতি হবে, আমার ব্যর্থতা হবে, সচিবের ব্যর্থতা হবে। সেই ক্ষেত্রে আমাদের বিরুদ্ধে কি নেওয়া যায় সেই বিধানও আছে। দরপত্রটি বাতিল হওয়ায় নতুন করে দরপত্র আহ্বানের প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে। তবে বিষয়টি হাইকোর্টে নিষ্পত্তি না হওয়ায় কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্কুল ও কলেজের ক্লাস শুরু হচ্ছে 30 মার্চ। এর মধ্যে সব শিক্ষকদের করোনার টিকা দেয়া হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এসএসসি পরীক্ষা জুন মাসে নেয়ার পরিকল্পনার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই সিদ্ধান্তে খুশি অভিভাবক, শিক্ষার্থীরা। এক বছর পর আগামী 30 মার্চ থেকে শুরু হচ্ছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ক্লাস। শনিবার রাতে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। সপ্তাহে 6 দিন করে ক্লাস নেওয়া হবে। 60 দিন ক্লাস নেওয়া শেষ হলে 2 সপ্তাহ পর শুরু হবে এসএসসি পরীক্ষা। এইচএসসি পরীক্ষার্থীদের 80 দিন ক্লাস নিয়ে 2 সপ্তাহ পর পরীক্ষা নেওয়া হবে। কমছে রমজানের ছুটিও। যখনই খুলবো তারপর থেকে 60 কর্মদিবস তাদেরকে ক্লাস করিয়ে পরীক্ষার আগে অন্তত সপ্তাহ 2 সময় আরো দিয়ে তারপরে তাদের পরীক্ষাটা নেব। 2022 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে 2 দিন করে নেওয়া হবে ক্লাস। পঞ্চম শ্রেণীতে ক্লাস হবে সপ্তাহে 5 দিন। এছাড়া অন্যান্য শ্রেণীর ক্লাস হবে সপ্তাহে 1 দিন করে। প্রাক প্রাথমিক পর্যায়ে ক্লাস শুরু হবে না। প্রাথমিকে তারা পঞ্চম শ্রেণীকে প্রতিদিন হয়তো আনবেন, আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে দশম এবং দ্বাদশকে প্রতিদিন আনবো, আর বাকি ক্লাসগুলো হয়তো সপ্তাহে 1 দিন প্রথমে আসবে, তার কয়েকদিন পর থেকে তারা সপ্তাহে 2 দিন করে আসবে। পর্যায়ক্রমে আমরা স্বাভাবিকের দিকে আমরা নিয়ে যাব। স্কুল কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষা গবেষকরা। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান। যেভাবে রুটিন তৈরি করা হচ্ছে সেই রুটিনটা যাতে সঠিকভাবে ডিস্ট্রিবিউট করা হয় এবং মেনে চলে, স্বাস্থ্যবিধি থেকে শুরু করে সকল ধরনের নিয়ম কানুন মেনে চলে, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে বিবেচনায় আনা লাগবে। এদিকে খোলার জন্য প্রস্তুতি শেষ করেছে স্কুল কলেজ। 30 মার্চ ক্লাস নিতে প্রস্তুত রয়েছি। আশা করি 30 মার্চ থেকে বাংলাদেশের শিক্ষা কার্যক্রম আবার সচল হবে, আমরা আবার আমাদের কর্মক্ষেত্রে ফিরে যাব। এই সিদ্ধান্তে খুশি অভিভাবকরা। শিক্ষার্থীদের অপেক্ষা এখন শুধু ক্লাসে ফেরার। আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারবে, আমরা সবাই খুশি। বাসায় বসে বাচ্চাদের কোনো পড়ালেখা হয় না, মানসিকভাবে তারা বিপদগ্রস্ত হচ্ছেন। স্কুল খোলার সংবাদটি শুনে আমরা খুবই আনন্দিত। দীর্ঘদিন পর আমরা স্কুলের পরিবেশে ফিরে যেতে পারছি। 30 মার্চের মধ্যে সব শিক্ষকদেরকে করোনার টিকা দেয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে আগুনে পুড়েছে প্রায় অর্ধশত দোকান। প্রায় 40 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। ফায়ার সার্ভিস জানিয়েছে টিনশেড মার্কেটটিতে আগুন লাগার পর দ্রুতই ছড়িয়ে পড়ে। পুড়ে যায় অন্তত 50টি দোকান। তবে আগুনে কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। সিরাজগঞ্জে হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু মাহিমের মরদেহ 4 দিন পর উদ্ধার করা হয়েছে। তবে চুরির 7 ঘন্টার মধ্যে নবজাতক সামিউলকে একই বাড়ি থেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে চোর চক্রের 6 সদস্যকে।
পুলিশ জানিয়েছে হাটি কুমরুলের সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে জন্ম নেয়ার কয়েক ঘন্টার মধ্যেই শনিবার বেলা ৩টার দিকে চুরি হয়ে যায় সামিউল। পরে হাসপাতাল ও আশপাশের সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত শুরু করে পুলিশ। ফুটেজে দেখা যায় মহিলা শিশুটিকে নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে অটোরিকশায় যাচ্ছে। পরে পুলিশ ওই চালককে জিজ্ঞাসাবাদ করে সলঙ্গা থানার আলোকদিয়া গ্রাম থেকে নবজাতক সামিউলকে জীবিত উদ্ধার করে। চুরি হওয়া আরেক শিশু মাহিমের মরদেহ একই বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আটক ৬ জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 13 বছর পরে আমার এক ছেলে হয়েছে, সে ছেলে চুরি হয়ে গেছিল। পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমার ছেলে ফিরে পেয়েছি। আমি পুলিশ প্রশাসনের ধন্যবাদ। রাজধানী মহাখালীর কড়াইল বস্তিতে ৩ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় শিশুটির সৎ বাবা মহিউদ্দিনকে আটক করেছে বনানী থানা পুলিশ। এই কান্না তানজিলার মা জরিনা বেগমের। 3 বছর বয়সী মেয়েকে হারিয়ে দিশেহারা তিনি। দ্বিতীয় স্বামীর সঙ্গে ঝগড়া করে শনিবার সকালে করাইল বস্তির বাসা থেকে বেরিয়ে যান জরিনা। পরে মোবাইল ফোনে তার কাছে খবর আসে সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত হয়েছে মেয়ে তানজিলা। ঢাকা মেডিকেলে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জরিনা বেগম জানান তানজিলা তার আগের ঘরের সন্তান। আমি আমার 6টার সময় আমার স্বামীর দ্বারা আমি বাচ্চা হয়ে গেছি। আমি রাগ করে চলে গেছি। আজকে 3 দিন ধরে ঝগড়া করতেছে। মানে বাহিরে যা গিয়ে রুমা আইলে ঝগড়া দুজো খাজে যাই গিয়া বাসায় আয়া বাচ্চা হইব শরীরে গায়ে দুঃখা তেও না আমি কেড়ে দুঃখা তোমার মারছে কব তখন আমি জিঙ্গায় তুমি মারছো এখন না মারছি না তখন আমার বুঝেছে সিঁড়িতে পড়ে গেছে না। পুলিশের ধারণা তানজিলাকে ধর্ষণের পর হত্যা করেছে তার সৎ বাবা। সকালেই তাকে আটক করা হয়েছে। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। আমাদের টিম নিয়োজিত করা হয়েছে। আমরা এই কাজে যে জড়িত আমরা সন্দেহভাজন হিসেবে একজনকে ইতিমধ্যে গ্রেপ্তারও করেছি এবং এই ক্ষেত্রে আইনানুগ প্রক্রিয়া আমরা গ্রহণ করছি এবং আমরা এই ক্ষেত্রে সর্বোচ্চ নজরদারির মাধ্যমে যারা এই কাজে জড়িত তাদেরকে আমরা গ্রেপ্তার করে আমরা আইনের আওতায় নিয়ে আসব। শিশুটির মা জরিনা বেগম একটি পোশাক কারখানার কর্মী। দ্বিতীয় স্বামী ও 3 সন্তানকে নিয়ে থাকতেন করাইল বস্তিতে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোনো নিয়মনীতি তোয়াক্কা না করে রাজধানী মোহাম্মদপুরে নির্মাণ করা হচ্ছে স্টর্ম ড্রেন। বাসাবাড়ির পয়ঃনিষ্কাশনের সংযোগ এসব ড্রেনের দেয়ার নিষেধ থাকলেও তা মানছেন না কেউই। উত্তর সিটি কর্পোরেশন বলছে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠান সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 31 মার্চের পর পয়ঃনিষ্কাশনের কোনো সংযোগ থাকবে না স্টর্ম ড্রেনে। রাজধানীর মোহাম্মদপুরের 29 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের পাশে এই কর্মযজ্ঞ। বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য তৈরি হচ্ছে নতুন স্টর্ম ড্রেন। সিটি কর্পোরেশনের আইন অনুযায়ী স্টর্ম ড্রেনে পয়ঃনিষ্কাশনের কোনো সংযোগ থাকার কথা নয়। তবে নির্মাণাধীন এই ড্রেনের ক্ষেত্রে তা মানা হচ্ছে না। ফলে বৃষ্টির পানির নিষ্কাশন তো দূরের কথা, উল্টো জলাবদ্ধতার আশঙ্কা দেখছেন অনেকে। এখন ওইটা দেওয়ার কারণে দেখা গেছে বাসার বর্জ্য তারপরে রাস্তার বর্জ্য সব একসাথে ড্রেনটা ভরাট হয়ে যাইতেছে। বিকল্প একটা ব্যবস্থা থাকলে বর্জ্যগুলো অন্যদিকে চলে যেত আর পানিগুলো একদিকে চলে যেত, এটা সহজ হতো আমাদের জন্য। এখন তো আমরা এটা বুঝতে পারতেছি না তাদের কি চিন্তা ভাবনা কাজ করতেছে। আমরা উপভোগের সময় এটা কিছুদিন পর পর একটা সমস্যা দেখা দেয়, পানি রাস্তার মধ্যে থাকে বা যাতায়াতের ক্ষেত্রে একটা সমস্যা হয়ে যায়। স্টর্ম ড্রেন থেকে পয়ঃনিষ্কাশন সহ অন্য সব ধরনের সংযোগ ছড়িয়ে নিতে গত 31 জানুয়ারি বিজ্ঞপ্তি দেয় উত্তর সিটি কর্পোরেশন। নতুন ড্রেন নির্মাণে কেন নিয়ম মানা হলো না তা জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান মোল্লা সাবরিনের অফিসে গিয়েও পাওয়া যায়নি কোনো কর্মকর্তাকে। মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি সাড়া। উত্তর সিটি কর্পোরেশন বলছে স্টর্ম ড্রেন নির্মাণে নিয়ম ভঙ্গের কোনো সুযোগ নেই। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে কর্তৃপক্ষ। মার্চের 31 তারিখের পরে আমরা অভিযানে নামব। আমরা প্রাথমিকভাবে কিছু ভবন মালিককে, কিছু সংস্থার কর্তৃপক্ষকে আমরা বোঝানোর চেষ্টা করব যে আমরা আপনার লাইনটা বন্ধ করে দিচ্ছি, এখন ওভারফ্লো হইলে আপনি দেখেন যে যন্ত্রণাটা কত ব্যাপক। প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না এমন কোনো বাধা নিষেধ আইনে নাই। ডিএনসিসির অন্য এলাকায় স্টর্ম ড্রেন নির্মাণে অনিয়ম হচ্ছে কিনা তাও খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 17 দিনে করোনার টিকা নিয়েছেন প্রায় 30 লাখ মানুষ। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে এদের মধ্যে 711 জনের মৃদু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কারো কারো সামান্য জ্বর, গায়ে ব্যথা ও বমি ছাড়া মারাত্মক কিছু হয়নি। করোনা টিকার সবচেয়ে বড় কেন্দ্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
এখানে দিনে ১৫০০-এর বেশি মানুষ টিকা নেন। টিকা নেয়ার পর প্রত্যেককে ৩০ মিনিট পর্যবেক্ষণে রাখা হয়। এছাড়া প্রতিটি কেন্দ্রে পার্শ্ব প্রতিক্রিয়া যাচাইয়ে বিশেষ টিমও রয়েছে। তাদের সরাসরি তদারক করছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে প্যারাসিটামল ট্যাবলেট অথবা কিছু অ্যান্টিহিস্টামিন জাতীয় কিছু ওষুধ খেলে পারে, কিন্তু এগুলো ভালো হয়ে যাচ্ছে। এতে করে তেমন হসপিটালাইজেশন অথবা এরকম ধরনের কিছু প্রয়োজন নাই। দেখা যাচ্ছে টিকা নেয়ার পর কারো জ্বর, গায়ে ব্যথা, বমির মতো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে তা খুব বেশি সময় স্থায়ী হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। একটা ভ্যাকসিন যে শরীরের আমাদের ইমিউন সিস্টেমকে কাজ করছে, তারই ফলশ্রুতিতে এটা শরীরের হতে পারে। এটাতে ভীতি হওয়ার কিছু নেই, ১-২ দিনের মধ্যেই এইটা আবার সেরে যাচ্ছে সবারই। টিকা নেয়ার পর জ্বর বা অন্য উপসর্গের কারণ জানতে কাজ করছে বিশেষজ্ঞ কমিটি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ মধ্যরাত থেকে দেশের ৬টি ইলিশের অভয়াশ্রমে ২ মাসের জন্য বন্ধ হচ্ছে সব ধরনের মাছ ধরা। জাটকা সংরক্ষণ ও উৎপাদন বাড়াতে দক্ষিণের ৭ জেলার এসব অভয়াশ্রমে ৩০ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। এ সময় মাছ ধরা বন্ধে পুলিশ, নৌপুলিশ, কোস্টগার্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে পরিচালিত হবে ভ্রাম্যমাণ আদালত। মেঘনা নদীর মোহনায় সুরেশ্বর থেকে তারাবুনিয়া পর্যন্ত ২০ কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম। ইলিশের উৎপাদন বাড়াতে মার্চ-এপ্রিল ২ মাস এখানে মাছ ধরা, মজুত, ক্রয় বিক্রয় ও পরিবহনের উপর নিষেধাজ্ঞা থাকবে। পটুয়াখালী ও ভোলার শাহবাজপুর চ্যানেল এবং তেঁতুলিয়া নদীতেও বন্ধ থাকবে মাছ ধরা। জেলেদের সচেতন করতে এরই মধ্যে লিফলেট বিতরণ ও সভা হয়েছে। ২ মাস ধরে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকারের পক্ষ থেকে জাল বিতরণের দাবি জানিয়েছে মৎস্যজীবীরা। আমরা মানি সরকারি বাজে, আর যেটা চাইল্ডটা দেওয়ার কথা ওটা ঠিক মতন আমরা পাই না। লক্ষ্মীপুর ও চাঁদপুরে নিষেধাজ্ঞা থাকবে মেঘনা নদীর ৬০ নল ও চর আলেকজান্ডার এলাকায়। মাছ ধরা বন্ধ থাকায় এই ২ মাস বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা চেয়েছেন জেলেরা। এই সুযোগে যদি সরকার আঙুরে কোনো কাজ দিত বা অন্য কোনো লাইন ফোন করে দিত, তাহলে মনে করেন যে আমরা খুব ভালো পরিবার নিয়ে মতন চলতাম। সংসারের যে খরচ, এই খরচ তো আর চাইল দিয়ে হয় না। যদি সরকার বিকল্প এর পরে যদি কিছু করত, তাহলে আমগুলি একটু উপকারিত। মৎস্য বিজ্ঞানীদের দীর্ঘ গবেষণা থেকে জাটকা সংরক্ষণ এবং মাইলিশ রক্ষায় মাছ ধরা বন্ধ ও অভয়াশ্রম এলাকা নির্ধারণ করা হয়েছে। এই ২ মাস নিশ্ছিদ্র নিরাপত্তা দিয়ে তাদেরকে বড় হওয়ার সুযোগ করে দেওয়া প্রয়োজন এবং এই সময়টিতে যাতে তারা কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, সেজন্য এই আইনটা বাস্তবায়ন অত্যন্ত জরুরি। মাছ ধরায় নিষেধাজ্ঞা অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, জানালেন মৎস্য কর্মকর্তা। অভিযান সফল হওয়ার ফলাফল আমরা দেখতেছি। কেমন দেখতেছি যে আজকে প্রোডাকশন, গতবারে ইলিশে প্রোডাকশন চেয়ে এবার প্রোডাকশন বেশি। জেলেরা বলতেছে যে আমাদের শীত মৌসুমে আমরা কখন ইলিশ মাছ এভাবে দেখিনি। বরিশালের সদর, হিজলা ও মেহেন্দিগঞ্জ এবং পটুয়াখালীর আন্ধারমানিক নদীর ইলিশ অভয়াশ্রমেও বন্ধ থাকবে মাছ ধরা। বছরের নির্দিষ্ট সময়ে মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করায় দেশে কয়েক গুণ বেড়েছে ইলিশের উৎপাদন। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঝিনাইদহের বিভিন্ন জায়গায় গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের কাজে দেখা দিয়েছে চরম অব্যবস্থাপনা। দক্ষ জনবল না থাকায় হচ্ছে না উন্নয়ন, আর সেই সুযোগে খাল দখল করে গড়ে তোলা হয়েছে শত শত অবৈধ স্থাপনা। এতে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে এই সেচ খাল। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা ও ঝিনাইদহে কৃষি উৎপাদন বাড়াতে ৬০ দশকে গঙ্গা কপোতাক্ষ প্রকল্পের মাধ্যমে শুরু হয় সেচের কাজ। সেই থেকে এই অঞ্চলে চাষাবাদের জন্য এই খালের পানি প্রধান ভরসা। ঝিনাইদহের শৈলকুপা, হরিণাকুণ্ড ও সদর উপজেলার একাংশ এই প্রকল্পের অন্তর্ভুক্ত। তবে বর্তমানে সেচখালটির রক্ষণাবেক্ষণে দেখা দিয়েছে চরম অব্যবস্থাপনা। কমে গেছে পানি প্রবাহ। খালের জায়গা দখল করে অনেকেই গড়ে তুলেছেন দোকানপাট। অনেক সময় আমাকে উচ্ছেদ করেছে, আবার এই মতো অবস্থায় আমরা আস্তে আস্তে যাবো কোথায়? আমাদের তো এইটাই রুজির ব্যবস্থা। ওরা মাঝে মাঝে আমাদের উচ্ছেদ করতে চায়, কিন্তু আমাদের জায়গা যাওয়ার কোনো জায়গা নাই। এখানে আমি আজকে 8 বছর হলো ব্যবসা করতেছি, এখনো পানি উন্নয়ন বোর্ডের থেকে কোনো কিছু বলে নাই আমার। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। তবে জেলা প্রশাসনের দাবি, অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে। ঝিনাইদহ জেলাতে
যে সমস্ত নদী খাল অবৈধ দখল হয়ে আছে বা বিভিন্ন স্থাপনা তৈরি হয়েছে সেই সমস্ত স্থাপনা এবং অবৈধ দখলদার উচ্ছেদের কার্যক্রম আমাদের চলমান রয়েছে। জিকে সেচ খালের অব্যবস্থাপনায় সুবিধা বঞ্চিত হচ্ছেন প্রকল্প এলাকার চাষিরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সেনা অভ্যুত্থান বিরোধী বক্তব্য দেয় বরখাস্ত হলেন জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও মতুন। শনিবার তাকে বরখাস্ত করা হয় বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এদিকে পুলিশের গুলিতে এক নারী বিক্ষোভকারী আহত হয়েছেন, আটক হয়েছেন 400-রও বেশি। সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে শুক্রবার জাতিসংঘের হস্তক্ষেপ চান মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও মতুন। গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া সহ বাক স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার আহ্বানও তার। এর 24 ঘন্টার মাথায় কিয়াও মতুনকে রাষ্ট্রদূত পদ থেকে সরিয়ে দেয় দেশটির সেনাবাহিনী। তুন দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে জানিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন MRTV জানায় তিনি ক্ষমতার অপব্যবহার ও রাষ্ট্রদূত হিসেবে দায়বদ্ধতা পালনে ব্যর্থ। এদিকে সেনা বিরোধী বিক্ষোভ অব্যাহত আছে দেশটির নানা শহরে। সূচির মুক্তি ও সেনা শাসনের অবসান চেয়ে স্লোগান দেয় গণতন্ত্রকামীরা। মনোইয়াতে পুলিশের গুলিতে আহত এক নারী। দাউই শহরে পুলিশের ব্যারিকেড পেরোনোর সময় গণতন্ত্রকামীদের উপর টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে পুলিশ। ইয়াঙ্গুনে সেনা বিরোধীদের সড়কে জড়ো হতে দেয়নি আইন শৃঙ্খলা বাহিনী। সাংবাদিক সহ গ্রেপ্তার হয়েছেন 400-র বেশি বিক্ষোভকারী। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে একদিনে করোনায় মারা গেছে 8,000-এর বেশি মানুষ। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়িয়েছে 25,36,000। নতুন 3,87,000-এর বেশি রোগী নিয়ে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 11,43,00,000-এর বেশি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 1,500 জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত প্রাণহানি ছাড়িয়েছে 5,24,000। নতুন শনাক্ত 64,000-এর বেশি। ব্রাজিলে একদিনে মারা যাওয়া মানুষের সংখ্যা 1,200-র বেশি। নতুন শনাক্ত 59,000-এর বেশি রোগী। মেক্সিকোতে 24 ঘন্টায় 700-র বেশি মানুষের মৃত্যু এবং 7,500-এর বেশি রোগী নতুন শনাক্ত হয়েছে। প্রিমিয়ার লিগ ফুটবলে আজ হেভিওয়েট ম্যাচ। টেবিল টপার বসুন্ধরা কিংসের চ্যালেঞ্জ ঐতিহ্যবাহী আবাহনী। গুরুত্বপূর্ণ ম্যাচে ফুটবলারদের ইনজুরি নিয়ে চিন্তিত আকাশী নীল কোচ মারিও ল্যাম্স। অন্যদিকে শিরোপার পথে এগিয়ে যেতে জয় ভিন্ন কিছু ভাবছে না কিংস। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 4টায়। ফেডারেশন কাপের সেমিফাইনালে আবাহনী বসুন্ধরা কিংসের উত্তাপ ছড়ানো ম্যাচ সবার মনে থাকারই কথা। এগিয়ে যেও ম্যাচটা 3-1 গোলে হেরেছিল আবাহনী। খেলার শেষ দিকে অফসাইডে গোল বাতিল ইস্যু উত্তেজনা ছড়িয়েছিল। 1.5 মাস পর আবারও আবাহনী বসুন্ধরা মুখোমুখি। ফেড কাপ জয়ের পর লিগেও দারুণ ধারাবাহিক কিংস। 11 ম্যাচে 10 জয় দিয়ে টেবিলের শীর্ষে। তাদের 31 পয়েন্টের বিপরীতে আবাহনীর ঝুলিতে 22 পয়েন্ট, যদিও 1 ম্যাচ কম খেলেছে তারা। হেভিওয়েট ম্যাচের আগে আবাহনীর দুশ্চিন্তা ইনজুরি। মিডফিল্ডার মামুনুল, ফরওয়ার্ড জীবন, ডিফেন্ডার রায়হানকে পাওয়া যাবে না। হাইতিয়ান ফরওয়ার্ড বেলফোর্টও অনিশ্চিত। দলে বেশ কিছু ইনজুরি, কিন্তু লিগের এই মুহূর্তে এসব ভেবে লাভ নেই। বসুন্ধরা শক্তিশালী দল, শিরোপা রেসে থাকতে জয় পেতেই হবে। অবশ্যই আমরা চাইবো রিভেঞ্জ নিতে। আমরা ফেডারেশন কাপে ওদের কাছে 3-1 গোলে হেরেছি। এই ম্যাচটা আমাদের জন্য জিতাই লাগবে। লিগ রেস অলসো রিভেঞ্জ ম্যাচ। ছন্দে থাকা বসুন্ধরা গেল ম্যাচেই শেখ রাসেলকে উড়িয়ে দিয়েছে 4 গোলে। জয়কে অভ্যাস বানিয়ে ফেলা কিংস আরও 3 পয়েন্ট যোগ করে শিরোপার পথে এগিয়ে যেতে প্রস্তুত। আমরা ভালো খেলছি, কিন্তু আবাহনীর বিপক্ষে শুধু ভালো খেললেই হবে না, সতর্কও থাকতে হবে। জয় পাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। ম্যাচের ফল অনেকটাই নির্ভর করবে দুই দলের একাধিক লাতিন ফুটবলারের উপর। লিগের সর্বোচ্চ 12 গোল কিংসের ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রবিনিওর, 9 গোল আর্জেন্টাইন রাউল বেসেরার, আর আবাহনীর ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ফ্রান্সিসকো তোরেসের গোল 6টি। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিউজিল্যান্ডে দ্বিতীয় দফায় কোভিড টেস্ট করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। ফলাফল আসবে আজ। কোয়ারেন্টিনের শেষ দিন আরও একবার করা হবে টেস্টের রেজাল্ট নেগেটিভ আসলে মাস্ক ছাড়াই চলাফেরা করতে পারবে টাইগাররা। এদিকে দ্বিতীয় দিনের মতো হোটেল রুম থেকে বের হয়েছিলেন তামিম সৌম্যরা। আজও 1 ঘন্টা মুক্ত বাতাসে সময় কাটিয়েছে টিম টাইগার্স। বাকি সময় হোটেল রুমে ফিটনেসের কাজ করেছেন ক্রিকেটাররা। তাসকিন আহমেদ ফিট থাকতে বেশি সময় দিচ্ছেন ওয়ার্কআউটে। এছাড়া বিষাদ কাটাতে একে অন্যের সাথে ভিডিও কলে কথা বলছেন নিয়মিত। 1 মার্চ শেষ হবে টাইগারদের কোয়ারেন্টিন।
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওর যেন পাখির স্বর্গরাজ্য। শীতের শুরু থেকে শেষ পর্যন্ত হাওরে বসে পাখিদের মিলন মেলা। তবে অসাধু পাখি শিকারীদের কারণে দিন দিন কমতে শুরু করেছে অতিথি পাখির সংখ্যা, ফলে প্রকৃতি হারাচ্ছে তার রূপবৈচিত্র্য। রূপবৈচিত্র্যের দিক থেকে অনন্য সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। বিশাল এই জলাভূমিতে প্রকৃতি বেড়ে উঠেছে তার আপন খেয়ালে। বর্ষায় জলে থই থই করলেও শীতে ভিন্ন রূপ ধারণ করে এই হাওর, আর সেই রূপকে আরও অনন্য করে তোলে অতিথি পাখির দল। দেখা মেলে প্রায় 51 প্রজাতির পাখির। ভয়াবহ শীত থেকে বাঁচতে প্রতি বছর সাইবেরিয়া সহ বিভিন্ন শীতপ্রধান দেশ থেকে বাংলাদেশে ছুটে আসে অতিথি পাখি। তবে এসব পাখি শিকারে বেপরোয়া হয়ে ওঠে শিকারী চক্র। অবাধে চলে পাখি নিধন। কিছু অসাধু পাখি শিকারীদের কারণে এখানে পাখির আশাটা অনেক কমে গেছে। পর্যটকরা টাঙ্গুয়া কেন্দ্রিক আশায় অনীহা প্রকাশ করে রাতের আধারে এই সমস্ত অতিথি পাখি শিকার করে দিনের বেলা এগুলো প্রকাশ্যে দিবালোকে অনেকটা বিক্রি করছে। পরিবেশ রক্ষায় প্রশাসনের আরও নজরদারি বাড়ানোর তাগিদ পরিবেশ কর্মীদের। পাখি নিধন হচ্ছে, বিভিন্নভাবে কৌশলে পাখি আটক করা হচ্ছে, বাজারে বিক্রি করা হচ্ছে। প্রশাসনকে এই ব্যাপারে আরও সচেতন হতে হবে। তবে জেলা প্রশাসকের দাবি, হাওরের জীববৈচিত্র্য রক্ষা ও পাখি শিকার রুখতে সার্বক্ষণিক নজরদারি রয়েছে। টাঙ্গুয়ার হাওরে সার্বক্ষণিক আনসার দায়িত্ব পালন করতেছে। অতিথি পাখিকে যেন কেউ নিধন না করতে পারে বা হত্যা না করতে পারে বা শিকার না করতে পারে, সে ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত শক্ত। 51টি জলমহল নিয়ে ৯,৭২৭ হেক্টর জায়গা জুড়ে গড়ে উঠেছে টাঙ্গুয়ার হাওর। বর্ষাকালে যার আয়তন দাঁড়ায় 20,000 একরে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পঞ্চম ধাপে 29টি পৌরসভায় ভোট গ্রহণ সকালে। সুষ্ঠু নির্বাচনের কঠোর নির্দেশনা, নিরাপত্তা জোরদার। কারাগারে মুশতাকের মৃত্যু মানবাধিকার লঙ্ঘন, শাহবাগে সংঘর্ষের ঘটনায় পুলিশকে হত্যা চেষ্টা মামলা। অনলাইনে রেল টিকিট ব্যবস্থাপনায় অনিয়মের প্রমাণ, দুর্নীতি নয় প্রক্রিয়ায় ভুল হওয়ার দাবি রেলমন্ত্রীর। মধ্যরাত থেকে 2 মাসের জন্য নিষিদ্ধ সব ধরনের মাছ শিকার, কার্যকরে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত। স্টিকি ক্লিনার, কাঠকারি অথবা বাড়ি, সব রঙে কার্যকরী। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।